Hello dear student, welcome to RB Academy. RB Academy এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব 28শে অক্টোবর 2024 সালে সেকেন্ড শিফটে যে এমটিএস পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছিল তার জিকে জিএস পোর্শন। তো জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে জিএস থেকে যে কোশ্চেনগুলো এসেছিল আজকে সেগুলোই আলোচনা করব। তো যাই হোক, এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সাম, যেমন ডাব্লিউপি, কেপি, ডাব্লিউবিসিএস এবং যে কোনো পিএসসি এক্সাম এর জন্য খুবই হেল্পফুল বা গুরুত্বপূর্ণ হবে। তো যাই হোক, চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন অনুচ্ছেদে বা কোন আর্টিকেলে বলা হয়েছে যে ভারতের প্রত্যেক নাগরিকের কর্তব্য হবে সংবিধান মেনে চলা এবং তার আদর্শকে সম্মান করা এবং জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করা? তো কোন আর্টিকেলে এটি বলা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, 51A। 51A এর ক বা এ এই আর্টিকেলে বলা হয়েছে। তো 51A বা 51A এই আর্টিকেলে কি বলা আছে? তো এই আর্টিকেলে আছে মৌলিক কর্তব্য। আর 51A এর যে উপবিভাগ 51A এ বা ক, এখানে এটি বলা হয়েছে। তো যাই হোক, আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো আমি অ্যাড করেছি। ভারতীয় সংবিধানের 51A ধারায় মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করা হয়েছে। আর এই মৌলিক কর্তব্য, যেটা সংবিধান তৈরি হওয়ার মানে প্রথম থেকে মৌলিক কর্তব্যটা সংবিধানে ছিল না, 42তম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল 1976 সালে, তো এই সংবিধান সংশোধনীতে এই মৌলিক কর্তব্যের বিষয় বা ধারণাটি আমাদের সংবিধানে যুক্ত করা হয়। যাক, তো কোন কমিটির সুপারিশে এই মৌলিক কর্তব্য এই ধারণাটি সংবিধানে অ্যাড করা হয়েছে? তো যে কমিটির সুপারিশে অ্যাড করা হয়েছে সেটি হলো এই শরণ সিং কমিটি। তাহলে যদি কোশ্চেন আসে যে কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য ধারণাটি সংবিধানে যুক্ত করা হয়েছে, তো সেখানে সঠিক উত্তর হবে এই শরণ সিং কমিটি। সংবিধান এই যে মৌলিক কর্তব্য এই ধারণাটি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। তো তাহলে এখানে অনেকগুলোই কোশ্চেন হলো যে মৌলিক কর্তব্য কত নম্বর ধারায়? মৌলিক কর্তব্যের বিষয়টি আছে 51A নম্বর ধারায়। কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্যটি অ্যাড করা হয়? শরণ সিং কমিটি। আর আরও একটা কোশ্চেন, যেটা যে মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে বা ধার করা হয়েছে? সেটি হবে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। নেক্সট, যশোধরা ডালমিয়া কোন বিখ্যাত গ্রন্থের রচয়িতা? তো যশোধরা ডালমিয়া ইনি যে বিখ্যাত গ্রন্থটি লিখেছেন সেটি হলো অপশান নাম্বার 4, দ্য পেইন্টেড ওয়ার্ল্ড অফ ওয়ার্ল্ডিস। দ্য পেইন্টেড ওয়ার্ল্ড অফ ওয়ার্ল্ডিস এই গ্রন্থটি লিখেছেন এই যশোধরা ডালমিয়া। পরের প্রশ্ন, নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি বৈদিক শিক্ষাকে পুনরুজ্জীবিত করতে এবং বিজ্ঞানের আধুনিক শিক্ষার সাথে এটিকে একত্রিত করতে চেয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, আর্য সমাজ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আর্য সমাজ। আচ্ছা, এই আর্য সমাজ এটি কে কত সালে গঠন করেন বা কে কত সালে তৈরি করেন? আর্য সমাজ এটি গঠিত হয়েছিল 1875 সালে। এছাড়া এই ব্রাহ্ম সমাজ এটি গঠন করেন কে? এটি গঠন করেন
রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কত সালে গঠন করেন? ব্রাহ্ম সমাজ এটি গঠন করেন এই 1928 সালে। তো ব্রাহ্ম সমাজ এটি গঠিত হয় 1928 সালে। প্রার্থনা সমাজ এটি গঠিত হয় 1867 সালে। এটি কে গঠন করেন? প্রার্থনা সমাজ এটি গঠন করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর এই সত্য শতক সমাজ এটি গঠিত হয় 1873 সালে। এটি কে গঠন করেন? এটি গঠন করেন জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে। আর্য সমাজ 1875 সালে গঠিত হয়, যেটি গঠন করেছিলেন দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, হুমায়ুনের সমাধির নির্মাণ কাজ কে শেষ করেছিলেন? হুমায়ুনের সমাধিটি কে নির্মাণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, বিগা বেগম। বিগা বেগম। আচ্ছা, এই হুমায়ুনের সমাধি এটি কোথায় আছে? তো এটি আছে দিল্লিতে। এটি আছে দিল্লিতে। এছাড়া আরও একটা কোশ্চেন আসে যে এই হুমায়ুনের সমাধি কত সালে ইউনেস্কো হেরিটেজ সাইটের তকমা পায় বা ইউনেস্কো হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়? তো প্রশ্নের সঠিক উত্তর হবে 1993 সালে এই হুমায়ুনের সমাধি হেরিটেজ সাইটের তকমা পায়। পরের প্রশ্ন, 2022 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? তো 2022 সালে যে ফুটবল বিশ্বকাপ হয়েছিল তার আয়োজন করেছিল অপশান নাম্বার 2, কাতার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাতার। আর এই ফুটবল বিশ্বকাপে জয়ী হয়েছিল কোন দেশ? জয়ী হয়েছিল আর্জেন্টিনা। যে দলকে হারিয়ে আর্জেন্টিনা জয়ী হয়েছিল সেটি হচ্ছে ফ্রান্স, মানে রানার্স আপ হয়েছিল এই ফ্রান্স। তো ফাইনাল যে ম্যাচটা সেটি খেলা হয়েছিল এই ফ্রান্স আর আর্জেন্টিনার মধ্যে, আর জয়ী হয় আর্জেন্টিনা। তো প্রথম বিশ্বকাপ শুরু হয় কত সালে, বা প্রথম বিশ্বকাপ হয় কত সালে? ফুটবল বিশ্বকাপ এটি হয়, প্রথম বিশ্বকাপ হয় 1930 সালে। অনেকগুলোই তথ্য, তো আরেকবার দেখে নেওয়া যাক। ফুটবল বিশ্বকাপ 2022 সালে এটি হোস্ট করেছিল বা আয়োজন করেছিল কাতার। জয়ী হয়েছিল আর্জেন্টিনা। রানার্স আপ বা যে দলকে হারিয়ে জয়ী হয়েছিল সেটি হচ্ছে ফ্রান্স। আর প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয় কত সালে? 1930 সালে। নেক্সট, নিচের কোনটি আজাদি কা অমৃত মহোৎসব এর থিমগুলির মধ্যে নেই? তো আজাদি কা অমৃত মহোৎসব এর থিমগুলির মধ্যে নেই আইডিয়াস, এটি থিমের মধ্যে আছে। অ্যাকশন 75 থিমের মধ্যে আছে। সমাধান এটিও থিমের মধ্যে আছে, বাট এই স্বাস্থ্য 75 এটি থিমের মধ্যে নেই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, স্বাস্থ্য 75, যেটা আজাদি কা অমৃত মহোৎসব এর থিমের মধ্যে নেই। আচ্ছা, এটা কি আজাদি কা অমৃত মহোৎসব? এটা কি? এটি হলো ইন্ডিয়ার 75তম যে ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস হয়েছিল তার, মানে সেই উৎসবটা, বা কি বলা যায় ওটাকে, যে 75তম ইন্ডিপেন্ডেন্স ডে এর নামটি দেওয়া হয়েছিল এই আজাদি কা অমৃত মহোৎসব। ঠিক আছে, নেক্সট, দ্বিতীয় শতাব্দীর প্রথম দিকে কে তার নাট্যগ্রন্থে টাটা, সুশিরা, অবনদ্ধ এবং ঘানায় বাদ্যযন্ত্রের শ্রেণীবিন্যাস করার পদ্ধতি ব্যাখ্যা করেছেন? তো দ্বিতীয় শতাব্দীর প্রথম দিকে কে তার নাট্যগ্রন্থে টাটা, সুশিরা, অবনদ্ধ এবং ঘানায় বাদ্যযন্ত্রের শ্রেণীবিন্যাস করার পদ্ধতি ব্যাখ্যা করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, ভরতমুনি।
পরের প্রশ্ন, ফিলাম অর্থোপোডা সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? ফিলাম অর্থোপোডা, তো যেমন, আচ্ছা, ফিলাম অর্থোপোডা এর কিছু উদাহরণ বলছি, যেমন ধরো আরশোলা হয়, কাঁকড়া বিছে হয়, তারপরে সমুদ্রে যে চিংড়ি মাছ হয়, মৌমাছিও হয়, মানে কিছু পতঙ্গ শ্রেণীরও কিছু এই ফিলাম অর্থোপোডা এই গ্রুপের মধ্যে পড়ে। অর্থোপোডা এটি প্রাণীদের একটি ভাগ। তো এখানে যেটা চেয়েছে সেটা হলো অর্থোপোডার প্রাণীদের যৌথ উপাঙ্গ রয়েছে। হ্যাঁ, যৌথ উপাঙ্গ রয়েছে, এটি সঠিক। তাদের যৌগিক চোখ রয়েছে, মানে দুটো চোখ রয়েছে। আর এখানে আচ্ছা, এই প্রথমটায় যৌথ উপাঙ্গ বলতে মানে তাদের যে বডি পার্টটা, সেটা ধরে নিলাম এটা একটা পোকা, তো তার বডি পার্টটা এরকম দুই ভাগে বিভক্ত ছিল, দুই ভাগে বিভক্ত থাকে। এই ফিলাম অর্থোপোডা এদের বডি পার্টটা এরকম দুভাগে বিভক্ত থাকে, তো সেই জন্য বলেছে এই যৌথ উপাঙ্গ। তাদের যৌগিক চোখ, ঠিক আছে। এই পৃথিবীর সমস্ত প্রাণীর সংখ্যাগরিষ্ঠ অংশ, তো এই অর্থোপোডা এগুলো হচ্ছে সংখ্যাগরিষ্ঠ অংশের মধ্যেই পড়ে, এটাও ঠিক। তো যাই হোক, এখানে সঠিক উত্তর হবে এই অপশান নাম্বার থ্রি, এ বি সি তিনটেই সঠিক। পরের প্রশ্ন, নিচের থেকে ভারসাম্যহীন রাসায়নিক সমীকরণ নির্বাচন করুন। ভারসাম্যহীন মানে যে সমীকরণটি ঠিকঠাক নয়, মানে ভুল আছে যে সমীকরণে, দুটো সাইড ইকুয়াল না হলে তাকে ভারসাম্যহীন রাসায়নিক সমীকরণ বলে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1, এটি হবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, কর্ডেটগুলিতে নোট কর্ডের প্রাথমিক কাজ কি? কর্ডেট এটাও একটা প্রাণীদের ভাগ। তো কর্ডেটের নোট কর্ড, যেসব প্রাণীর নোট কর্ড থাকে তাদেরকে কর্ডেট বলা হয়। তো এই কর্ডেটগুলিতে যে নোট কর্ড থাকে তার কাজটা কি? তার কাজ হলো সমর্থন করা বা সাপোর্ট দেওয়া। নেক্সট, পোর্তো-নোভোর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে নিচের কোন ব্যক্তিত্বের মুখ্য ভূমিকা ছিল? তো পোর্টো-নোভো যে যুদ্ধটা হয়েছিল সেটাতে ইস্ট ইন্ডিয়ার বিপক্ষে কোন ব্যক্তি সবচেয়ে মুখ্য ভূমিকা বা মেন ভূমিকা গ্রহণ করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3, হায়দার আলী। আচ্ছা, এই পোর্টো-নোভো যুদ্ধ এটি কত সালে হয়েছিল? তো এটি হয়েছিল 1781 সালে। কার কার মধ্যে হয়েছিল? এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর মহীশূরের রাজা হায়দার আলী এর মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন, মুঘল শাসনের প্রেক্ষাপটে নিম্নলিখিত বক্তব্যগুলো বিবেচনা করুন। তো আকবর 1571 সালে মনসবদারি প্রথা চালু করেছিল, এটি সঠিক। আকবর যে মনসবদারি প্রথা এটি চালু করেন 1571 সালে। পানিপথে দ্বিতীয় যুদ্ধ 1556 সালে হয়েছিল, হ্যাঁ এটাও ঠিক। পানিপথে দ্বিতীয় যুদ্ধ 1556 সালে হয়েছিল। 3 নম্বর, মেবারের মহারানা প্রতাপ সিং বাবরের সমসাময়িক ছিলেন, এটা ভুল, বাবরের সমসাময়িক ছিলেন না, মহারানা প্রতাপ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, 1 ও 2 উভয়ই ঠিক, এটি হবে সঠিক। আচ্ছা, এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে, তাহলে প্রথম যুদ্ধটি কবে হয়েছিল? তো পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে, যেটা হয়েছিল বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। পানিপথের মোট কতগুলো যুদ্ধ হয়েছিল? তো পানিপথের মোট 3টে যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধটি হয় 1526 সালে, দ্বিতীয় যুদ্ধটি হয় 1556 সালে, যেটা হয়েছিল হিমু এবং আকবরের মধ্যে। আর তৃতীয় যুদ্ধ যেটা হয়েছিল এই 1761 সালে, আর এটি হয়েছিল মারাঠা সাম্রাজ্য
ও দুররানি সাম্রাজ্যের মধ্যে। এই 1761 সালে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল সেটা হয়েছিল মারাঠা সাম্রাজ্য ও দুররানি সাম্রাজ্যের মধ্যে। পরের প্রশ্ন, জীবাশ্ম থেকে উদ্ভূত জ্বালানি শুধুমাত্র কোন ধরনের শিলায় সংরক্ষিত হয়? তো এখানে আলটিমেট কোশ্চেনটা যেটাই যে জীবাশ্ম কোন শিলায় দেখতে পাওয়া যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই অপশান নাম্বার 4, পাললিক শিলা। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় বা জীবাশ্ম উদ্ভূত জ্বালানি পাললিক শিলাতেই সংরক্ষিত হয়। পরের প্রশ্ন, 2023 সালের ফেব্রুয়ারিতে ইউনিসেফ ইন্ডিয়া জাতীয় রাষ্ট্রদূত হিসেবে কোন বলিউড তারকাকে নিয়োগের ধারণা দেয় শিশু অধিকারের জন্য? তো শিশু অধিকারের জন্য ইউনিসেফ ইন্ডিয়া কোন বলিউড তারকাকে রাষ্ট্রদূত হিসেবে বা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে অধিকার দেয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3, আয়ুষ্মান খুরানা। পঙ্কজ ত্রিপাঠী, এটা হবে পঙ্কজ ত্রিপাঠী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আয়ুষ্মান খুরানা। পরের প্রশ্ন, কোন রাজ্যে স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি দাহিয়া বা দহিয়া নামে পরিচিত? মানে স্ল্যাশ অ্যান্ড বার্ন পদ্ধতি। আচ্ছা, এই স্ল্যাশ অ্যান্ড বার্ন পদ্ধতি এটা কি? তো এটি হচ্ছে চাষ হয়ে গেল, সব কমপ্লিট হলো, তো চাষের জমিতে যে অবশিষ্ট গাছগুলো পড়ে থাকে সেগুলোকে কেটে সেখানেই ফেলে রাখা হয় শুকনো হওয়ার জন্য। তারপরে কিছুদিন পরে শুকনো হয়ে গেলে সেগুলোকে পুড়িয়ে ফেলা হয়। আর এই যে মানে যে ছাইটা থাকে সেই ছাইটা ওই মাটিকে খুব উর্বর করে। সেই জন্যে এই কৃষিকাজ বেশ মানে এতে ভালো মানের বা প্রচুর পরিমাণে চাষবাস করা যায়, কিন্তু বেশি দিন এটা সম্ভব নয় যদিও। তো যাই হোক, স্ল্যাশ অ্যান্ড বার্ন পদ্ধতি দাইয়া এটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? এটি দেখতে পাওয়া যায় অপশান নাম্বার এ, মধ্যপ্রদেশ রাজ্যে এটি দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই মধ্যপ্রদেশের বর্তমান গভর্নর কে আছেন? বর্তমান গভর্নর আছেন মঙ্গুভাই সি প্যাটেল। বর্তমান চিফ মিনিস্টার আছেন মোহন যাদব, যিনি একজন বিজেপি লিডার। আর এই মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভোপাল। স্ল্যাশ অ্যান্ড বার্ন পদ্ধতি এই অরুণাচল প্রদেশেও দেখতে পাওয়া যায়। তো অরুণাচল প্রদেশের স্ল্যাশ অ্যান্ড বার্ন পদ্ধতি এটি হচ্ছে এই পোডু নামে পরিচিত। পরের প্রশ্ন, নিচের কোনটি নিরক্ষরতা দূরীকরণের জন্য জাতীয় সাক্ষরতা মিশন গৃহীত প্রধান কৌশল? মানে নিরক্ষরতা দূরীকরণের জন্য জাতীয় সাক্ষরতা মিশন কোন ধারণাটি বা কোন কৌশলটি গ্রহণ করে, বা এটি কোন মানে প্রধান কৌশল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, মোট সাক্ষরতা মিশন বা টোটাল লিটারেসি অভিযান, এটাকে বলা হয় টোটাল লিটারেসি ক্যাম্পেন। লিটারেসি RSCY ক্যাম্পেন। যাই হোক, বানান একটু ভুল হতেই পারে, মানে হওয়ার চান্স আছে আর কি। যাই হোক, পরের প্রশ্ন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2, 111। এটা তো গেল 2023 সালের ডাটা অনুসারে বা 2023 সাল অনুযায়ী। আর যদি কোশ্চেন হয় যে আমাদের লাস্ট যে হাঙ্গার ইন্ডেক্সটা হলো সেটা হয়েছিল 2024 সালে, তো যদি কোশ্চেন আসে যে 2024 সালে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান কত, তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 105। 2024 সাল অনুযায়ী 105। আচ্ছা, এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এর কাজটা কি?
তো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এটি হলো এমন একটি হাতিয়ার বা এমন একটি টুল যা বিশ্বব্যাপী আঞ্চলিক এবং হাতিয়ার, এটা একটু শুনতে খারাপ লাগে, তো এমন একটি টুল বা পোর্টাল যেটা বিশ্বব্যাপী আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে ক্ষুধা পরিমাপ ও ট্র্যাক করে। ক্ষুধা এটিকে পরিমাপ বা ট্র্যাক করে এবং এটি ক্ষুধার সাথে লড়াই করা দেশগুলিকে চিহ্নিত করতে এবং আরও সম্পদের প্রয়োজন এমন ক্ষেত্রগুলিকে তুলে ধরতে সাহায্য করে। তো এটাই হচ্ছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের কাজ। পরের প্রশ্ন, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? তো মাইক্রো ফাইন্যান্স কর্মরতদের দেওয়া ব্যাংকিং পরিষেবার প্রকার, না এটা ভুল। শুধুমাত্র উচ্চ আয়ের লোকদের জন্য পরিষেবা প্রদান করা হয়, মোটেই না। মাইক্রো ফাইন্যান্স ছোটোখাটো লোকজনকেও দেওয়া হয়। বেশিরভাগ ক্ষুদ্র ঋণ কার্যক্রম বা মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান উন্নয়নশীল দেশগুলিতে ঘটে, এটা সঠিক। আর জাম্য ঋণ প্রদান করতে পারেন, এটা ভুল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই অপশান নাম্বার 3, এটি হবে সঠিক উত্তর। আর মাইক্রো ফাইন্যান্স এটা হচ্ছে ওই ছোটোখাটো লোন বা ছোটোখাটো ব্যাংকিং পরিষেবা, এগুলোর উপরেই কাজ করে থাকে, বা এগুলোই মাইক্রো ফাইন্যান্সের মধ্যে পড়ে। পরের প্রশ্ন, জুনাগড়ে সুদর্শন রথ এটি কে নির্মাণ করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই পুষ্যগুপ্ত। ইনি জুনাগড়ে সুদর্শন রথ নির্মাণ করেন। আচ্ছা, এই পুষ্যগুপ্ত ইনি কে ছিলেন? তো পুষ্যগুপ্ত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের একজন গভর্নর। যেহেতু মৌর্য সাম্রাজ্যটা বিভিন্ন অঞ্চলে ভাগ ছিল, বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন প্রদেশে ভাগ ছিল, তো সৌরাষ্ট্র প্রদেশের যে গভর্নর বা সেই প্রদেশের যে হেড, সেটি হচ্ছে এই পুষ্যগুপ্ত। ইনি শুধু গভর্নর ছিলেন না, ওনার ভগ্নিপতিও ছিলেন এই চন্দ্রগুপ্ত মৌর্য, এনার ভগ্নিপতিও ছিলেন এই পুষ্যগুপ্ত। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়োগ ও দায়িত্বের কথা বলা হয়েছে? তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ এটি কোন আর্টিকেলে বলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2, 76 নম্বর ধারা। পরের প্রশ্ন, নিচের কোন নাচের বিভাগকে সঙ্গীত নাটক একাডেমির পুরস্কারের জন্য বিবেচনা করা হয় না? সঙ্গীত নাটক একাডেমির পুরস্কারের জন্য বিবেচনা করা হয় না। তো প্রশ্নের সঠিক উত্তর হবে এই মণিপুরি, কুচিপুড়ি, কত্থক, এগুলো সব এই সঙ্গীত নাটক একাডেমির পুরস্কারের জন্য বিবেচিত হয়। বাট এই অপশান নাম্বার এ বিলাসিনী নাট্যম, এটি এই একাডেমির পুরস্কারের জন্য বিবেচনা করা হয় না। যাই হোক, এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1, বিলাসিনী নাট্যম। পরের প্রশ্ন, ভারত কোন সালে প্রথম প্যারা অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? তো কত সালে প্রথম প্যারা অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1, 1968 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমে অংশগ্রহণ করে। পরের প্রশ্ন, পাটলিদুন এটি ভারতের কোন ফিজিওগ্রাফিক বিভাগের সঙ্গে যুক্ত? পাটলিদুন এটা হচ্ছে দুন, তাই তো? পাটলিদুনটা উত্তরাখণ্ডের একটি সিটি বা একটি অঞ্চল, উত্তরাখণ্ডের একটি অঞ্চল। তো পাটলিদুন এটি হচ্ছে এই হিমালয় পর্বতমালা এই বিভাগের সাথে যুক্ত। তো ভারত কতগুলি ফিজিওগ্রাফিক বিভাগের সাথে যুক্ত? তো ভারতে টোটাল 6টি ফিজিওগ্রাফিক বিভাগ আছে,
হিমালয় পর্বতমালা একটি। তারপরে উপকূল বলছি, উত্তরের সমভূমি এটিও একটা বিভাগ। উপদ্বীপ মালভূমি এটাও একটা বিভাগ। ভারতীয় মরুভূমি এটাও একটা বিভাগ। উপকূলীয় সমভূমি এটাও একটা বিভাগ। তো টোটাল 5টা হলো, এই 4টে, উত্তরের সমভূমি, আর একটা আছে আমাদের দ্বীপপুঞ্জ, এই 6টা বিভাগ। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ফেব্রুয়ারি মাসে বেসামরিক বিমান চলাচল মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন? 2023 সালে। 2023 সালে বিমান চলাচল মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন। এরা যদি ইংলিশে বলা হয় যে ডিজি অফ ডিজিসিএ, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। তো বিমান চলাচল মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন 2023 সালে। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নম্বর 4, বিক্রম দেবদত্ত। আর এটা তো গেল 2023 সালে। আর বর্তমানে এই পদে আছেন ফেজ আহমেদ কিডওয়াই, ইনি বর্তমানে এই পদে আছেন, এই ডিজিসিএ বা ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। আর এই ফেজ আহমেদ কিডওয়াই ইনি 3 জানুয়ারি 2025 সাল থেকে এই পদে বহাল হয়েছেন বা এই পদের দায়িত্বভার গ্রহণ করেছেন। পরের প্রশ্ন, শাস্ত্রীয় নৃত্যের একটি বিখ্যাত রূপ মণিপুরী রাসলীলা, এটি কে তৈরি করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই মহারাজা ভাগ্যচন্দ্র, ইনি এই মণিপুরী রাসলীলা এটি তৈরি করেছেন। যাক, 25টা কোশ্চেন কমপ্লিট হয়েছে। তো আজকে এই পর্যন্ত। যাক, দেখা হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, চলো টাটা।